অন্য কেউ বুঝতে না পারলেও প্রিয় ঠিকই বুঝতে পারছে, কারণ আয়নকে তার খুব ভালো করেই চেনা। আর এদিক দিয়ে মোহিনী রেগে ফুলে যাচ্ছে, কারণ দু চার আনা লোক বলতে আয়ন যে কাকে বুঝিয়েছে তার বুঝতে বাকি নেই মোহিনীর। ডাইনিং টেবিলে সবাই চুপচাপ বসে খেতে লাগলো, কারো মুখে কোনো কথা নেই। কিন্তু এর মধ্যেই একজনের মন প্রচন্ড ভাবে পুড়ছে। সে আর অন্য কেউ না, আয়নের কাজিন সারা। সারাও ছোটবেলা থেকে আয়নের উপরে পুরো ফিদা। আর ফিদা হবেই না কেন? আয়নের পুরুষালী ব্যক্তিত্ব, জিম করা সুগঠন বডি দেখে যে কোনো নারী প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে। তার উপর আয়নের প্রফেশন, একজন নাম করা ফ্যাশন ডিজাইনার, যার একটি ড্রেস কিনতে লাখ খানিক টাকা গুনতে হয়। এমন একজন পারফেক্ট মানুষকে কে না পেতে চায়? তবে সারা আয়নের এই পুরুষালী ব্যক্তিত্বের উপরই বেশি অ্যাট্রাকটিভ হয় বারবার। আর অন্য কিছু দেখার মনে হয় ওর কোনো সময়ই নেই। তাই তো প্রপোজ করার চেষ্টাও করেছিল কয়েকবার। কিন্তু আয়ন নিজের চারপাশে এমনই একটা শক্ত ব্যক্তিত্ব বিরাজ করে রেখেছে যে সারা সাহসী পেল না এগুতে আর। এছাড়া আয়ন প্রিয়কে যেমন ট্রিট করে এমন করে বাকি কাজিনদের সাথে কখনোই করেনি। তাই প্রিয়কে দেখলেই সারার গা জ্বলে যায়। শেষ করে দিতে মন চায় প্রিয় নামের এই আপদটাকে। ওর ভেতরে এক বিশাল হিংসার লাফা জন্ম হয়েছে, যা প্রিয়কে নিমিষে পুড়িয়ে দিতে পারবে যে কোনো সময়। নাস্তা করা হলে আয়ন প্রিয়কে রুমে গিয়ে ওর জন্য অপেক্ষা করতে বলে। প্রিয় বাধ্য মেয়ের মতো রুমে চলে যায়। প্রিয় চলে যাওয়ার পরে আয়ন মোহিনী ফুপুর দিকে তাকায়। তো ফুপু, কেমন আছেন? ভালো আর থাকতে দিলে কই? তাই নাকি? তাহলে বলে ফেলুন, এমন কি করেছি যার জন্য আপনার ভালো না থাকার কারণ আমরা হয়ে পড়েছি? এত ন্যাকামি করো না আয়ান, যেভাবে বলছো মনে হচ্ছে কিছুই জানো না। জানি না, তাই তো আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। আয়ন রেগে কথাটা বলল। ছেলের মুখের দিকে তাকিয়ে স্পষ্ট বুঝতে পারলো ছেলে কতটা রেগে যাচ্ছে। তাই পরিস্থিতি সামাল দিতে আয়নের পিতা ইরফাত বলে উঠল, বাবা তুমি শান্ত হও, আর এখন কথা না বাড়িয়ে অফিসে যাও। আমরা পরে এই বিষয়ে কথা বলবো। না, পারি না। কেউ আমারই বাড়িতে এসে আমারই বউকে কথা শোনাবার সাহস করবে আর আমি আর বসে বসে তা হজম করব? এতটা কাপুরুষ তো আমি নই। বাবার দিকে আর চোখে তাকিয়ে ছেলে যে ইরফাত সাহেবকে উদ্দেশ্য করেই কথাটা বলেছে তার বুঝতে বাকি নেই। ফুফু, ভাইয়ের বাসায় মেহমান হয়ে এসেছেন, তো মেহমান হয়েই থাকুন। আমার ব্যক্তিগত লাইফে এত ইন্টারফিয়ার করা মোটেও পছন্দ না। তাই এইসব বিষয় বিশেষ করে খেয়াল রাখবেন। আর একটা কথা ভালো করে কান খুলে শুনে নিন, প্রিয় আমার ওয়াইফ, আর আমার ওয়াইফকে অপমান করা মানে আমাকে অপমান করা। আমি কিন্তু সহজ আমার অপমান ভুলি না। আর আমি ইরাফাত মাহমুদ নয়, তাই আমার সাথে একটু বুঝে শুনে বাঁচতে আসবেন। তা না হলে আমি ভুলে যাবো আপনি আমার কি হন। আয়ন এসব বলেই নিজের রুমের দিকে হাঁটা ধরল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আয়ন শুধু এটাই ভাবছে, কেন তার পিতা তার এই বোনের সামনে এমন বিলাই হয়ে যায়। আর মোহিনীর দাঁতে দাঁত চেপে বসে বসে আয়নের কথাগুলো শুনছিল এতক্ষণ। আর এখন আয়নের সম্পূর্ণ ঝাঁঝে উঠাবে ইরফাতের উপর। তাই ইরফাত খুব ভালো করেই বুঝতে পারছে। প্রিয় রুমে বসে আয়নের অপেক্ষাই করছিল। প্রিয় এখানে আর এক মুহূর্তও থাকতে মন চাইছে না। দূরে কোথাও চলে যেতে মন চাইছে। অতীতের কিছু কথা না চাইতেও মনে পড়ছে বারবার এখন। প্রিয়র সহ্য হচ্ছে না এসব আর। তাই মুখে হাত দিয়ে ডোঁকড়িয়ে কেঁদে উঠল আবার। পৃথিবীতে একটা মেয়ে কতটা অসহায় হয়ে পড়ে যখন তার মাথার ছায়া তার বাবা মা না থাকে। এই কষ্টটা একটা মেয়েই অনুভব করতে পারে। বাবা মা না থাকলে শ্বশুরবাড়ির হাজার অপমান কষ্ট সহ্য করেও পড়ে থাকতে হয়, কারণ মাথার উপরে ছাদ নামের বস্তুটিই যে নেই। একটু আশ্রয়ের জন্য কতটা লাঞ্ছনা দিনের পর দিন সহ্য করে যেতে হয়। কেন এতটা অসহায় মেয়েরা? আয়ন রুমে ঢুকে প্রিয়র এই অবস্থা দেখে বুকের ভেতরে ভীষণ কষ্ট হতে লাগলো। গভীর দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝতে চেষ্টা করছে প্রিয়র মনে কি চলছে এখন। আর প্রিয় মুখে হাত রেখে উপলব্ধি করতে পারে আয়নের সেই গভীর দৃষ্টি। হঠাৎ প্রিয় মাথা নিচু করার অবস্থাতে আয়নকে বলে ওঠে, কেন অয়নদা, কেন এমন হয় আমার সাথে বলতে পারো? কেন সব কিছুর দোষ চাপিয়ে দেওয়া হয় আমার উপর? কেন বিনা কারণে প্রতিবার আমাকে কাজ করায় দাঁড়াতে হয়? কেন যাকে আমি বিশ্বাস করি সেই আমার বিশ্বাস ভেঙে চুরমার করে আমাকে এমন অবস্থায় এনে দেয় যে আমি বুঝতেও পারি না আমি বেঁচে আছি নাকি মরে? কেন? প্রিয় এবারও কাঁদছে। তবে এবার নিঃশব্দে জলগুলো কাল দিয়ে গড়িয়ে পড়ছে। আয়নের মন থেকেও একটা দীর্ঘশ্বাস বের হয়। অজান্তে প্রিয়কে বারবার আয়ন কষ্ট দিয়ে ফেলে। আজ খুব করে প্রিয়র কষ্টগুলো অনুভব করছে আয়ন। সেই দিনের ঘটনার জন্য নিজেকে ধিক্কার দিতে লাগে। কি করে করতে পারলাম আমি এইসব আমার প্রিয়র সাথে? রাগের বশে করা আমার এই জঘন্য কাজ প্রিয় ছোট মনে প্রচন্ড আঘাত এনেছে। এখন চাইলেও হয়তো সব ঠিক করা হবে না, তবুও আমি চেষ্টা করব। আমার আগের প্রিয়কে আমার চাই, খুব করে চাই। তাই আয়ন মনে মনে সাহস সঞ্চয় করে প্রিয়র দিকে এগিয়ে গেল। প্রিয়র কাছে বসে প্রিয়র একটা হাত নিজে দু হাতের মাঝে নিল। আয়নের এমন আচরণে প্রিয় কিছুটা অবাক হলেও কিছু বলল না।
চেয়ে আছে আয়নের দিকে নিষ্পলক ভাবে। তোকে একটা গল্প বলবো, শুনবি? প্রিয় বুঝতে পারছে না আয়ন এখন আবার নতুন করে কি বলবে, তাই শুধু মাথা নাড়িয়ে সায় দিল। জানিস, আজও হলো সত্যি, আমি জানতাম না এই শহরে আমার আশিস নামের কোনো মামা আছে। মা কখনো বলেইনি তোদের কথা। কেন জানিস না? কিন্তু মামির মৃত্যুর খবর শোনার পর মাকে একটু বিচলিত হতে দেখেছি। তাই সেদিন না চাওয়া সত্ত্বেও মা আমাকে নিয়ে তোদের বাড়িতে যাই। সত্যি করে বলতে কোনো কষ্ট অনুভব হয়নি মামির লাশটি দেখে, হয়তো চিনতাম না বলে। কিন্তু তবুও মনটা কেন জানি ছটফট করতে লাগলো হঠাৎ কারো কান্না শুনে। তাকিয়ে দেখি লাশ থেকে একটু দূরে বসে একটা মেয়ে কান্না করছে, আর তার কোলে ছিল তারই 1 বছরের ছোট ভাই। কান্নার মাঝেও ভাইটিকে শান্ত করার চেষ্টা করছে মেয়েটি। কেন জানি একটা মায়া চলে আসলো মেয়েটিকে দেখে। আর আসারই কথা, মেয়েটি দেখতে খুব মিষ্টিও ছিল। সেদিন ওই মায়া টানেই মেয়েটির মাথায় হাত দিয়ে তাকে সান্ত্বনা করার চেষ্টা করেছিলাম। বিশ্বাস কর, সেদিন আর কিছুই ছিল না মনে। আস্তে আস্তে দিন গেল, বছর এলো, মেয়েটিও আস্তে আস্তে বড় হতে লাগলো। আর নিজের অজান্তেই সে ছেলেটি মেয়েটির প্রতি দুর্বল হতে লাগলো। ও তো শুধু মেয়েটির সাহারা হতে চেয়েছিল, যাকে অবলম্বন করে মেয়েটি যাতে বাঁচতে পারে সুন্দরভাবে। কিন্তু ছেলেটি জানতোই না আসলে ও নিজের বেঁচে থাকার একটা অবলম্বন পেয়ে গেছে। ছেলেটি একটু গম্ভীর টাইপের ছিল ছোটবেলা থেকে, কারোর সাথে তেমন মেশা হয়নি কখনো ওর। কিন্তু সেই ছেলেটি তার ছোট বড় সব কথা শেয়ার করতে লাগলো সেই বাচ্চা মেয়েটির সাথে। জানি না কি শান্তি পেত, তবুও করতো। মেয়েটিও তার হাসি কান্না সবকিছুর মধ্যে ছেলেটিকে নিবিড় ভাবে জড়িয়ে ফেলতে লাগলো। সারাদিনের সব কথা ছেলেটির সাথে শেয়ার না করলে হয়তো ওর ঘুমই হতো না। ছেলেটিও মেয়েটির এই বাচ্চামোর স্বভাব আর ওর সব পাগলামিগুলোকে ভালোবাসতে লাগলো। না চাওয়া সত্ত্বেও একটা গভীর মায়ের বাঁধনে জড়িয়ে গেল দুজনে। একদিন ছেলেটি অনুভব করলো এটা শুধু মায়া না, অন্য কিছু। এটা চিন্তা করতে গিয়ে একটা অসহ্য যন্ত্রণা কুড়ে কুড়ে মনটাকে যেন খেয়ে ফেলতে লাগলো। কেন ছেলেটা কিছুতেই বুঝতে পারছিল না। অস্থিরতা এতটাই ভর করেছিল যে মাথার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে মন চাইছিল। ঠিক তখনই মেয়েটির সামনে এসে যখন বলল, আয়নদা, তুমি ঠিক আছো তো? কেন এমন লাগছে তোমায়? আমি কি ডাক্তার ডাকবো? হঠাৎ করে মেয়েটির হাতের উষ্ণ ছোঁয়ায় বিশ্বাস কর, আমি যেন মুহূর্তে চাঙ্গা হয়ে গেলাম। বুঝতে পারলাম বুকের সেই ব্যথাটাও এখন আর করছে না। আমি নিষ্ফলক মেয়েটির দিকে তাকিয়েছিলাম। জীবনে প্রথম কাউকে একটু কাছে পেতে মন চাইলো তীব্রভাবে। কিন্তু এই অপরিণত মেয়েটাকে কিভাবে বোঝাতাম আমার কি চাই ওর কাছ থেকে? ছেলেটি অপেক্ষা করতে লাগলো মেয়েটির পরিণত হওয়ার, যাতে করে ছেলেটি তার মনের কথাগুলো মেয়েটিকে বোঝাতে পারে। মেয়েটিও আস্তে আস্তে যৌবনে পদার্পণ করতে লাগলো, আর আগের থেকে অনেক বেশি সুন্দর হতে লাগলো। আর মেয়েটির এই সৌন্দর্য ছেলেটিকে আরো বেশি পাগল করতে যথেষ্ট ছিল। মেয়েটি এত কাছ থেকে কখনো বুঝতেই পারেনি ছেলেটি কি গভীরভাবে তাকিয়ে থাকে মেয়েটির সবকিছু চোখ দিয়ে শুষিয়ে নিত। মেয়েটির মনে কি পরিমাণ ঝড় তুলতো। মেয়েটি ধীরে ধীরে যৌবনে পদার্পণ করা ছেলেটির মনে যে কি পরিমাণ ঝড় তুলতো মেয়েটি কখনো বোঝেইনি। মেয়েটির প্রতিটি বিষয় খেয়াল রাখতে রাখতে ছেলেটি মেয়েটির প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে মেয়েটি একদিন ওকে ছেড়ে অন্যের কাছে চলে যায়। এটা অনুভব করতেই মাথাটা বিগড়ে যেত। বারবার মনে শুধু একটা প্রশ্ন আসতো, কেন অন্যের কাছে যাবে? ও শুধুই আমার, ওর সবকিছুই আমার। কাউকে টাচ করা তো দূরের কথা, তাকে সামনেও আসতে দেবে না কখনো। কিন্তু আমি তোমাকে সবসময় দাদার চোখেই দেখেছি অয়ন্দা, অন্য কিছু না। আয়ন হেসে, আর এটাই তো আমার কষ্টটাকে আরো বাড়িয়ে দিত। আমিও নিজের মনকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে মেয়েটি ছোট, তার উপর তার কাজিন বোন, ওকে বোনের চোখেই দেয়। কিন্তু বিশ্বাস করো প্রিয়, প্রিয়র দিকে তাকিয়ে আমি কখনো তোকে বোনের নজরে দেখতেই পারিনি, আর দেখতেও চাই না। এমন না আমি চেষ্টা করিনি তোকে বলতে, অবশ্যই করেছি। অন্য মেয়েদের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও করেছি, কিন্তু কেন জানি তাদের স্পর্শ আমাকে শান্তি দিত না। আমাকে উন্মাদ করার জন্য তোর একটা ছোঁয়া যেখানে যথেষ্ট, সেখানে তাদের সাথে ঘনিষ্ঠ হয়েও পেতাম না। অবশেষে নিজের সাথে অনেক লড়ে বুঝতে পারলাম এই মেয়েটিকে ছাড়া আমার চলবে না। আমার বাঁচার জন্য হলেও মেয়েটিকে চাই আমার। কে কি বলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। শুধু এতটুকুই জানি আমার প্রেরণা তুই, আমার অস্তিত্ব তুই, আমার আবেগ তুই, আমার ভালোবাসা তুই। সেই পিচ্চি মেয়েটি যখন কিশোরীতে পরিণত হচ্ছিল তখনই ছেলেটি অনুভব করতে লাগলো কিছু মানুষের লোলুপ দৃষ্টি প্রতিনিয়ত মেয়েটির দেহের উপর পড়ছে। আর পড়বেই না কেন? দিন দিন সেই পিচ্চি মেয়েটি যে মারাত্মকভাবে সুন্দরভাবে বেড়ে উঠছিল, ঠিক সদ্য ফোটা কোনো পদ্ম ফুলের মতো। ওর সুন্দর মুখখানি, ওর চুল, আর সব থেকে যে ভয়ঙ্কর ছিল ওর উঠতি পড়া যৌবন, যা যে কোনো পুরুষের মনে ঝড় তুলতো এনফ ছিল। ছেলেটিরও তখন পাহাড় সমান ধৈর্যের পরীক্ষা চলছে, নিজেকে সংযত করার, মেয়েটির থেকে নিজেকে দূরে রাখার। কতটা কষ্ট হতো জানিস? নিজেকে বারবার এটা বোঝাতে হতো আমি কোনো রেপিস্ট না। তাহলে নিজেকে কেন সংযত করতে পারবো না?
একজন ধর্ষক নিজেকে সংযত করার সামর্থ্য থাকে না বলেই তো করে। আর আমি মানুষ, কোনো জানোয়ার না। এতে করে ছেলেটির অস্থিরতা যেন আরো বেড়ে গেল। মেয়েটির প্রতি ছেলেটির আকর্ষণ টান আরো বাড়তে লাগলো। ছেলেটি দিন দিন ডেসপারেট হতে লাগলো মেয়েটিকে কাছে পেতে। মেয়েটির দিকে কারো দৃষ্টি কোনোভাবেই সহ্য করতে পারতো না, কারণ মেয়েটির সবকিছু দেখার, অনুভব করার, ছোঁয়ার অধিকার শুধু তার আর কারো না। আর সে কাউকে তার জিনিসটি ধরতেও দেবে না। আয়নের মুখে হঠাৎ এমন কথা শুনে প্রিয় ভীষণ লজ্জা পেতে লাগলো। লজ্জায় একেবারে যেন নেতিয়ে পড়ছে। আর পড়বে নাই বা কেন? আয়নকে ও কেবলই দাদার চোখে দেখেছে এত বছর। এমন না আয়ন সুন্দর না। আয়নের সৌন্দর্যের কাছে প্রিয় নিজেকে কিছুই মনে করে না। সে তো একদম একজন পারফেক্ট ম্যান। যে কোনো মেয়ে আয়নের জন্য পাগল হয়ে যাবে। কিন্তু প্রিয়, সে তো কখনোই সেই নজরে তাকায়নি আয়নের দিকে। তাহলে কিন্তু আয়ন যে ওর সব কিছু খুব গভীর দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে আসে এতটা বছর ধরে, তা প্রিয় আজ বুঝতে পারছে। এটা ভাবতেই প্রিয় লজ্জায় মাথাটা তুলতেও পারছে না আয়নের সামনে। সবার দৃষ্টি তো আমি সংযত করতে পারবো না, তাই তোকে আড়ালে রাখার ব্যবস্থা করতাম। তোকে একা কোথাও যেতে দিতাম না। তোর পুরো লাইফটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসলাম। হঠাৎ আয়ন প্রিয়র সামনে হাঁটু গেড়ে বসে ওর দু হাতে নিজের হাতের মুঠির মধ্যে নিয়ে নিল। তাকা প্রিয় আমার দিকে, তাকা শোনা। প্রিয় নিচের দিকে তাকিয়েছিল, কিন্তু আয়নের গলার ব্যাকুলতা প্রিয়কে তাকাতে বাধ্য করলো। আয়ন প্রিয়র দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলল, কবে, কখন, কিভাবে নিজেকে তোর সাথে এতটা জড়িয়ে ফেলেছি সত্যি আমি বুঝতে পারিনি প্রিয়। যখন বুঝেছি তখন মনের মধ্যে না এক বিশাল ঝড়ে সেটা লড়াই করে এসেছি। আমি ভীষণ ক্লান্ত প্রিয়, নিজের সাথে নিজের লড়াই করে। আমি আর পারছি না, প্লিজ আমার ধৈর্যের পরীক্ষা নিস না। প্রিয় স্ট্যাচুর মতো বসে আয়নের কথাগুলো শুনছিল। আজ প্রথম প্রিয় আয়নের চোখে জল দেখতে পেল। কেন জানি প্রিয়র ভালো লাগলো না। ভেতরে কোথাও কি ব্যাপারটা লেগে গেছে। প্রিয়র মনটাও যেন কেমন কেমন করতে লাগলো। অদ্ভুত অনুভূতিগুলো ভালো লাগার না খারাপ লাগার অবশ্য প্রিয় বুঝে উঠতে পারছে না। কিন্তু প্রিয় এতটুকু ঠিকই বুঝেছে, কতটা ভালোবাসলে প্রিয় মানুষটির থেকে দূরে থাকা যায় তার ভালোর জন্য। কিন্তু হোটেল রুমে সেদিনের ঘটনায় প্রিয় নিজের মনকে আবার ঘুরিয়ে ফেললো। নিজেকে আবার শক্ত করে আয়নকে নিচু গলায় প্রশ্ন করলো, তাহলে আমার সাথে এমন কেন করলে অয়নদা? তুমি তো রেপিস্ট নও। এত বছর তোমার কত কাছে ছিলাম আমি। হয়তো মাঝে মাঝে আমাদের মাঝে তেমন দূরত্ব ছিল না, কিন্তু তখন না বুঝলেও এখন বুঝতে পারছি তুমি তুমি নিজেকে কতটা সংযত করে রাখতে। তাহলে সেই তুমি কিভাবে অয়নদা? সেদিনের ঘটনার আগ পর্যন্ত তুমি আমার জন্য দাদাই ছিলে, কিন্তু তোমার সেই প্রস্তাবটা কতটা বাজে লেগেছিল আমার কাছে জানো? কতটা অস্বস্তিতে ফেলে দিয়েছিলে আমায়। আমার মরে যেতে মন চেয়েছিল এই কয়েকদিন। শোনা, একদম না। আয়ন প্রিয় ঠোঁটে আঙুল রেখে ওকে চুপ করতে বলল। কিছুক্ষণ চুপ থেকে আয়ন, এসব কথা আর কখনো বলবি না। হায়না হাঁটু গেড়ে অবস্থায় প্রিয়কে একদম মুখের সামনে টেনে আনলো। দেখ, প্রথমত আমি তো দাদা নই প্রিয়, কাজিন ব্রাদার। আর তোর মুখ থেকে এই দাদা ডাকটা না আমার একদমই শুনতে চাইনি কখনো আমি। না, আমার পছন্দ না। তাই এখন থেকে শুধু আমার নিজের নাম ধরে ডাকবি। আর আমি যেহেতু তোর আপন ভাই না, তাহলে এখানে আমাদের সম্পর্কটাকে ঘৃণার বা অস্বস্তিকর কিছুই দেখতে পাচ্ছি না তো আমি। আমি মানি আমার সেদিন তোর সাথে এমন করা ঠিক হয়নি বিয়ের আগে। আর আমি নিজে কখনো স্বপ্নে ভাবিনি তোর সাথে এমন করবো। তোকে হার্ট করতে চাইনি শোনা। কিন্তু সেদিন যা কিছু হয়েছিল এর কারণ কি তুই নিজে না? বল, তুই নিজে স্বীকার করেছিস তোর অনেক ছেলেদের সাথে নাকি গভীর সম্পর্ক ছিল। আর এতে আমার কিচ্ছু যাওয়ার আসার কথা না। তুই কি বুঝতে পারছিলি প্রিয়, সেদিন তুই ঠিক কি কি বলেছিলি? তার মানে কি ছিল? হ্যাঁ, তুই বহু ছেলের সাথে শুয়েছিলি। আয়নের গম্ভীর কণ্ঠ। প্রিয় স্তব্ধ হয়ে গেল আয়নের কথায়। ও বলেছিল কিন্তু এসব মিন করে নয়। তোর এসব কথায় সেদিন আমার অবস্থা কি হয়েছিল জানিস? পুরো পৃথিবী জ্বালিয়ে ফেলতে মন চেয়েছিল। যেখানে আমি তো ছায়াও কাউকে ধরার অ্যালাউ করবো না, সেখানে তুই অন্য ছেলেদের সাথে ভাবতেও আমার শরীরে কাটা ধরে যেত। আমি সেদিন দেশ না ছাড়লে তোকে মেরেই ফেলতাম শোনা। প্রিয়র মুখে আঘাত রেখে আবার ভিতরের জানোয়ারটাকে তুই বের করে দিয়েছিলি। আর সেই জানোয়ারটাই সেদিন তোর সাথে এসব করতে পেরেছে, আমি না। তার মানে কি তুমি সেদিন আমার ভার্জিনিটি পরীক্ষা করতে চেয়েছিলে? প্রিয় ছলছল চোখে আয়নের দিকে তাকিয়ে কথাটা বলল। দিনেশ দাঁড়িয়ে আছে একটা বাচ্চাদের কিন্ডার গার্ডেন স্কুলের সামনে। রোদের তাপে দিনেশের পরনের শার্টটা কেমন ভিজে লেপ্টে গেছে শরীরের সাথে। তবুও চোখে মুখে নেই কোনো ক্লান্তি বা বিরক্তিবোধ। দিনেশ নিজের হাতের ঘড়ি দেখতে যখন ব্যস্ত, তখন আশেপাশে মেয়ে হতে শুরু করে বাচ্চাদের মায়েরা ব্যস্ত দিনেশকে দেখতে। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হবার বেলা। স্কুলের ঘন্টা বেজে গেল। ছোট ছোট বাচ্চারা দৌড়ে বেরোচ্ছে। কেউ কেউ তো তাদের মায়ের আঁচলের নিচে গিয়ে মুখ লুকাচ্ছে।
দিনেশ মুগ্ধ হয়ে দেখছে এসব। প্রায় যখন সব বাচ্চারা চলে গেল, স্কুলটিও প্রায় খালি, তখনই সাদা কামিজ পরা একটি মেয়ে কাঁধে ব্যাগ নিয়ে মাথায় কাপড় দিয়ে বের হলো। অতিরিক্ত গরমের কারণে চুলগুলো এলোমেলো করে কোনো রকমে বেঁধে রেখেছে মেয়েটি। মেকআপবিহীন তৈলাক্ত ত্বকটি রোদের আলোয় কেমন চিকচিক করছে, তবু চেহারায় এক অদ্ভুত মায়া লেগে আছে। গেট থেকে বের হয়ে দিনেশকে দেখে মেয়েটি ভয় পেয়ে গেল। পাশ কাটিয়ে চলে যেতে চাইলে দিনেশ খপ করে মেয়েটির হাতের কোনোই ধরে ফেলে। মেয়েটির চারপাশে একবার তাকিয়ে অসহায় দৃষ্টিতে দিনেশের দিকে তাকায়, কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কি করছেন কি স্যার? এটা একটা পাবলিক প্লেস, প্লিজ এখানে এমন কিছু করবেন না যাতে আমার সম্মান নষ্ট হয়। দিনেশ হাতটা ছেড়ে দিয়ে গাড়ির দরজাটা খুলে দিল। তুমি যদি না চাও আমি এমন কিছু করি, তাহলে চুপচাপ গাড়িতে ওঠো। কিন্তু আমার আর কিছু বলতে পারলো না মেয়েটি। আজ দিনেশ প্রচন্ড রেগে আছে, যা ওকে দেখেই বোঝা যাচ্ছে। আর রাখবে নাই বা কেন? তিতির দিনেশকে মোবাইলে ব্লক করে রেখেছে, ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে রেখেছে। আগে যেখানে থাকতো সেই এলাকাটাও ছেড়ে নতুন এলাকায় এসে এই স্কুলে শিক্ষিকা পদে জয়েন করেছে। তিতি দিনেশের সাথে দেখা বা কথা হওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। তিতি ভাবতেই পারেনি দিনেশে এত তাড়াতাড়ি ওকে খুঁজে বের করে ফেলবে। হঠাৎ দিনেশের ধমকে চিন্তা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসলো তিতি। তিতির দিনেশের পিয়ে ছিল একসময়। অফিসে দিনেশের ছোট বড় সব কাজগুলো তিতির খুব যত্ন সহকারে করত। দিন দিন দিনেশও যেন তিতিরের অভ্যস্ত হয়ে পড়ছিল। টল হ্যান্ডসাম দিনেশকে দেখে অফিসের বেশিরভাগ মেয়ে হিমড়ি খেয়ে পড়তো। আর সেখানে তিতির দিনেশের দিকে তাকে ঠিক মতো কথাও বলতে পারতো না লজ্জায়। কেন জানি তিতিরের মুখ দিয়ে কথাই বের হতো না। ব্যাপারটা দিনেশের খুব ভালোই লাগতো। অফিসের এত স্মার্ট মেয়েদের মাঝে তিতিরকে বেমানান লাগলেও তিতিরের কাজ তিতিরকে দেখতে বাধ্য করতো সবাইকে, যা দিনেশকেও মুগ্ধ করতো। আসলে স্মার্টনেস পোশাকে আসে না, আসে তার চরিত্রে, তার শালীনতায়, তার রুচির মাধুর্যে। তাই তো সালোয়ার কামিজ পরা এই মেয়েটি দিনেশের চোখে যেন বারবার বিদ্ধ। এছাড়া বাকি সব মেয়েদের মতো তিতিরও ক্রাশ খেয়ে বসেছিল নিজের বসের উপর। লুকিয়ে লুকিয়ে দিনেশকে দেখা, দিনেশের যাওয়ার আগে সবকিছু রেডি করে রাখাই যেন নিত্যদিনের রুটিন ছিল তিতিরের। দিনেশ মেয়েদের মধ্যে খুব পপুলার ছিল। তার একটি কারণ হচ্ছে দিনেশ নিজেও মিডিয়া জগৎ থেকে এসেছে। এখনো অনেকের রিকোয়েস্টের মাঝে মাঝে টিভির বিভিন্ন শোতে দেখা যায় দিনেশকে। ওর পার্সোনালিটি ও লুক সব কিছুই যেন জাস্ট ওয়াও। তাই তো তিতিরের মতো মেয়েকেও দিনেশকে না দেখে পারতো না। দিনেশ এসব বুঝেও কিছু বলতো না। তিতিরের এই লুকোচুরি ও লজ্জায় লাল হওয়া মুখখানি দেখে দিনেশের খুব ভালোই লাগতো। এর কারণ একটাই ছিল, তিতিরকে দিনেশের চোখে অন্যরকম লেগেছে। অন্য মেয়েরা যখন দিনেশের দিকে তাকিয়ে থাকতো, দিনেশের মাঝে মাঝে খুব অস্বস্তি লাগতো। কারণ একটাই, মেয়েরা শুধুই ওর বিশাল দেহ আর টাকাটা দেখে আকর্ষিত হতো, যা তাদের লোলুপ দৃষ্টিই বলে দিত। এমন হাজারো মেয়ের সাথে দিনেশ মিশেছে, তাই নারীর চোখের দৃষ্টি বলা দিনেশের কাছে কঠিন কিছু না। তিতিরের চোখের ভাষাও দিনেশ খুব শীঘ্রই বুঝে গিয়েছিল। হঠাৎ গাড়িটি থেমে গেল। তিতিরও তার ভাবনা জগৎ থেকে ফিরে এলো। আশেপাশে তাকিয়ে দেখে চারপাশে তেমন কিছুই নেই, নির্জন একটা জায়গা। তিতির কিছুটা ভয় পেয়ে গেল। দিনেশ ওকে এখানে কেন নিয়ে এসেছে এসব ভেবে। তোমার তখন পড়ছি আমি, তোমার তৃষ্ণায় মরছি, তোমার দেওয়া কষ্টগুলো দুহাত দিয়ে কুড়িয়েছি। ভালোই যখন বাসবে না তখন কাছে কেন এলে? বুকের ভেতর ভালোবাসার তৃষ্ণা বাড়িয়ে কেন চলে গেলে? দিনেশ গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করেই কথাগুলো বলছে। হঠাৎ চৌকিতে তিতিরের দিকে তাকালো। দিনেশের এই তীক্ষ্ণ দৃষ্টি তিতিরকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। বলো তিতির, বলো, ধর্ম কি আসলে ভালোবাসার থেকে অনেক বেশি বড়? তাহলে বলো, পৃথিবীতে যত শিল্প আছে, সৌন্দর্য আছে, নিদর্শন আছে, তাতে কোনো ধর্মের হাত নেই? ভালোবাসার হাত কেন আছে জানো কি? যুদ্ধে লাখ লাখ মানুষকে নির্মমভাবে খুন করা বিশাল ক্ষমতাশীল মোগল সম্রাটকেও ভালোবাসার জন্য মাথা নত করতে হয়েছিল। আর প্রেমের নিদর্শন হিসেবে তাজমহল দিয়ে গিয়েছে জগতের কাছে। প্রত্যেকটি মানুষ যদি শুধু ধর্ম নিয়ে পড়ে থাকতো, তাহলে সবাই উন্মাদ হয়ে পাগল হয়ে যেত, একজন আরেকজনকে টেনে হিচড়ে খেত। ভালোবাসা আছে বলেই তা হয় না। তিতিরকে এক টানে নিজের কাছে নিয়ে আসলো দিনেশ। বড় তিতির, তুমি শুধু এই কারণে আমার থেকে দূরে যেতে পারো না। তোমাকে বুঝতে হবে, সবার আগে আমি মানুষ। আমার ভেতরে তোমার মতো একটা মন আছে, যেখানে প্রতি মুহূর্তে শুধু তোমাকে স্মরণ করে। আমার শরীরের রক্ত তোমার রক্তের মতো লাল। ধর্ম যেহেতু আমাদের সবকিছু আলাদা করেছে, তাহলে তোমার আল্লাহ আর আমার ভগবান কেন প্রত্যেকটা মানুষকে একরকম বানিয়েছে বলো তো? আমি জানি না এত কিছু, প্লিজ আমাকে এভাবে প্রশ্ন করে বিব্রত করবেন না। আমি বাসায় যাব। তিতির নীরবেই কেঁদে ওঠে। আমাকে এভাবে পাগল করে তুমি কিভাবে ভালো থাকতে পারো তিতির? তোমার কি একবার আমার প্রতি মায়া হয় না? তিতিরের মুখটা নিচের মুখের সামনে নিয়ে এলো দিনেশ। শুষে নিয়ে নিল তিতিরের চোখের জলগুলো পরম আবেশে। কপালের সাথে কপাল রেখে বলে উঠল,
ধর্মের দোহাই দিয়ে তুমি আমার থেকে দূরে যেতে পারবে না তিতির। আমি দেব না তোমাকে যেতে। তার জন্য যদি আমাকে তোমার সাথে কঠোর হতে হয়, আমি তাও হব। প্রিয়র কথায় আয়ন কিছুক্ষণ চুপ থেকে প্রিয়কে বোঝার চেষ্টা করছে। হঠাৎ যেন প্রিয় অনেকটা বুদ্ধিমান হয়ে গিয়েছে। আয়ন কি জবাব দেবে সত্যিই বুঝতে পারছে না। আর সত্যটা হচ্ছে প্রিয়কে বলা যাবে না, এটা খুব ভালো করেই বুঝতে পারছে। এতে প্রিয়কে আয়ন আরো হারিয়ে ফেলবে। আয়নের মনে কিছুটা সংশয় ছিল প্রিয়কে নিয়ে, আর তা দূর করতে আয়ন প্রিয়কে সেদিন সেই নোংরা অফারটা করেছে। সেদিন হোটেল রুমে আয়ন যখন প্রিয়কে নিয়ে এসেছিল, তখন আয়নের মস্তিষ্কে শুধু একটা কথাই ঘুরছিল। আমার অনেক ছেলের সাথেই গভীর সম্পর্ক আছে অয়নদা। আমার মনে হয় না এতে তোমার কিছু যাওয়া আসার কথা। এটা আমার জীবন, ডিসিশনও আমার। আর আমি এখন বাচ্চা নই। প্রিয়র এই চারটে কথা আয়নকে মুহূর্তেই বিধ্বস্ত করে দিয়েছিল। তাই তো আয়ন এই দেশ ছেড়ে সবকিছু ছেড়ে বাইরে চলে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।